এখন আমরা শুরু করতে চলেছি ক্লাস 5-এর ম্যাথস। আজকে আমরা শুরু করব জ্যামিতির একটা নতুন চ্যাপ্টার, যার নাম কোণ। কিন্তু কোণ শুরু করার আগে আমাদের আগের দিনের জ্যামিতি ক্লাসের পড়াগুলো একবার বুঝে নিতে হবে, কারণ তার ওপর নির্ভর করেই কিন্তু তোমাদের কোণের ধারণাটা তৈরি হবে। যার দৈর্ঘ্য, প্রস্থ বা উচ্চতা নেই, শুধু অবস্থান আছে, তাকে বলে বিন্দু। সুতরাং বিন্দু বলতে আমরা একটা ডটকে বুঝি, একে আমরা সার্কেল করে থাকি আর এর নাম দিয়ে থাকি। দুটি বিন্দুকে অসংখ্য পাশাপাশি বিন্দু বসিয়ে যোগ করা হলে তাকে আমরা রেখাংশ বলি। রেখাংশের দৈর্ঘ্য এবং দুটি নির্দিষ্ট প্রান্তবিন্দু থাকে, কিন্তু কোনো প্রস্থ বা উচ্চতা থাকে না। এখানে দেখো দুটো বিন্দু এ আর বি, তাকে আমরা অসংখ্য বিন্দু পাশাপাশি বসিয়ে যোগ করেছি, তাহলে আমরা পেয়েছি এ বি রেখাংশ। কিন্তু এ আর বি বিন্দুকে আমরা অন্যভাবেও পাশাপাশি অসংখ্য বিন্দু বসিয়ে যোগ করতে পারি, তাহলেও কিন্তু আমরা পাবো এ বি রেখাংশ। দুটি বিন্দুকে অসংখ্য পদ দিয়ে যোগ করা যায়, সবচেয়ে ছোট পদটিকে আমরা বলি সরল রেখাংশ। এ আর বি দুটো বিন্দু রয়েছে, একে আমরা বিভিন্নভাবে যোগ করতে পারি দেখো, কিন্তু এগুলো সমস্তটাই দীর্ঘ পদ, তাই যেটা সবচেয়ে ছোট পদ দিয়ে আমরা যোগ করতে পারবো সেটা হবে একটা স্ট্রেট লাইন, যাকে আমরা বলবো সরল রেখাংশ। এবারে আমরা জানবো রেখা কি। রেখাংশকে তার দুই প্রান্তবিন্দুর দুই প্রান্তে প্রসারিত করলে আমরা রেখা পাবো। এই যে এ বি রেখাংশ রয়েছে, এই এ বিন্দু আর বি বিন্দু যেটা রয়েছে, এটাকে যদি আমরা উভয় দিকে প্রসারিত করি, তাহলে সেক্ষেত্রে আমরা এ বি রেখাটা পাবো। যে রেখার একটি বিন্দু থেকে অপর বিন্দুতে যেতে কোনো দিক পরিবর্তন করতে হয় না, তাকে আমরা বলবো সরল রেখা। এই যে এ আর বি দুটো বিন্দু রয়েছে, দেখো দুটো বিন্দুকে যোগ করেছি আমরা যে রেখাটা দিয়ে, সেই রেখাটার কিন্তু কোনো দিক পরিবর্তন করতে হয়নি, সেই জন্য এই রেখাটিকে আমরা বলবো সরল রেখা। যে রেখার একটি বিন্দু থেকে অপর বিন্দুতে যেতে ক্রমাগত দিক পরিবর্তন করতে হয়, তাকে আমরা বলবো বক্ররেখা। দেখো সি আর ডি দুটো বিন্দু আছে, কিন্তু যে রেখাটা সি থেকে ডি বিন্দুতে গেছে সেটা বহুবার দিক পরিবর্তন করতে করতে গেছে, তাই সিডি আমাদের কাছে হচ্ছে বক্ররেখা। একই সরল রেখায় অবস্থিত তিন বা ততোধিক বিন্দুকে সমরেখ বিন্দু বলা হয়। এখানে দেখো একটা যে বিন্দু রয়েছে তার নাম দিয়েছি আমরা এ, একটা বি, একটা সি। এই তিনটে বিন্দুকে যদি আমরা একটা সরল রেখা দ্বারা যোগ করি, তাহলে তিনটে বিন্দুই একই রেখায় অবস্থিত হচ্ছে, তাই জন্য আমরা তাকে বলবো সমরেখ বিন্দু। যে সকল বিন্দু এক সরল রেখায় নেই, তাদেরকে আমরা বলবো অসমরেখ বিন্দু। এখানে দেখো এ বি আর সি তিনটে কিন্তু একই সরল রেখায় কোনোদিনই অবস্থান করবে না, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। তাই এ বি আর সিকে আমরা বলবো অসমরেখ বিন্দু। তিনটি অসমরেখ বিন্দু দিয়ে দুটি দিয়ে সর্বাধিক তিনটি সরলরেখা আঁকা যায়। দেখো এ বি দিয়ে আমরা একটা সরলরেখা আঁকতে পারি, বি সি দিয়ে আমরা একটা সরলরেখা আঁকতে পারি, আর এ আর সি দিয়ে আমরা আর একটা সরলরেখা আঁকতে পারি। একটি নির্দিষ্ট বিন্দু দিয়ে যে সকল সরলরেখা আঁকা যায় তাদেরকে আমরা বলবো সমবিন্দু সরলরেখা। এখানে এই ও হচ্ছে একটা নির্দিষ্ট বিন্দু, এই ও বিন্দু দিয়ে দেখো আমরা অনেক সরলরেখা এঁকেছি, তোমরা চাইলে আরও বেশি সরলরেখা আঁকতে পারো, সেই জন্য এই সমস্ত সরলরেখাকে আমরা বলবো সমবিন্দু সরলরেখা। একই সমতলে অবস্থিত দুটি সরলরেখা পরস্পরকে কখনো ছেদ না করলে তাদেরকে বলা হয় সমান্তরাল সরলরেখা। এবারে দেখো এ বি আর সিডি দুটো সরলরেখা আছে, তারা একই সমতলে অবস্থান করছে, কিন্তু তোমরা যতই বাড়াতে থাকো এ বি আর সিডি সরলরেখাটাকে তারা কখনোই পরস্পরকে ছেদ করবে না, তাই জন্য এ বি আর সিডি হচ্ছে আমাদের কাছে সমান্তরাল সরলরেখা। দুটি সরলরেখা পরস্পরকে ছেদ করলে তাদের পরস্পর ছেদী সরলরেখা বলা হয়। এখানে দেখো ইএফ আর জিএইচ দুটো সরলরেখা রয়েছে, কিন্তু তারা ছেদ করেছে পরস্পরকে একটা নির্দিষ্ট বিন্দুতে, সেই জন্য এটাকে আমরা বলবো পরস্পর ছেদী সরলরেখা। যে বিন্দুতে দুটি সরলরেখা পরস্পরকে ছেদ করে তাকে বলা হয় ছেদবিন্দু। এখানে দেখো দুটো সরলরেখা পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে, তাই ও হলো আমাদের কাছে ছেদবিন্দু। যে রেখার একটি প্রান্তবিন্দু আছে কিন্তু অপর প্রান্তবিন্দু নেই, তাকে আমরা বলবো রশ্মি।
এই যে দেখো দুটো পয়েন্ট রয়েছে তোমাদের এ আর বি। এবার আমরা এ বিকে যোগ করে যদি এই লাইনটাকে ক্রমশ বাড়াতে শুরু করি তাহলে সেখানে এ বিন্দুটা ফিক্স, কিন্তু লাইনটা দেখো বিকে ক্রস করে আরও চলে গেছে, সেই জন্য এখানে এ বি হচ্ছে কিন্তু আমাদের কাছে রশ্মি। এবারে আমরা শুরু করব আজকের টপিক, যাকে আমরা বলবো কোণ। আগে জেনে নিই কোণ কাকে বলে। একই সমতলে অবস্থিত দুটি সরল রেখা পরস্পরকে ছেদ করলে ছেদবিন্দুতে কোণ উৎপন্ন হয়। আমরা দেখি, দেখো দুটো সরল রেখা রয়েছে ইএফ আর জিএইচ, এরা একই সমতলে অবস্থিত কিন্তু এরা পরস্পরকে ছেদ করেছে কোন বিন্দুতে? ও বিন্দুতে। তাহলে দেখো আমাদের এবার দুদিকে দুটো কোণ উৎপন্ন হয়েছে, ওপরে আর নিচেও কিন্তু তোমাদের কোণ উৎপন্ন হবে। দুটি সরল রেখাংশ একটি বিন্দুতে মিলিত হলে কৌণিক বিন্দুতে কোণ উৎপন্ন হয়। এবারে আমরা দেখব যে দুটো সরল রেখাংশ যেখানে থাকবে, এখানে দেখো অনেক কটা সরল রেখাংশ তোমাদের রয়েছে, এ বি সরল রেখাংশ, এসি সরল রেখাংশ, সিডি সরল রেখাংশ, বিডি সরল রেখাংশ। প্রত্যেকটা সরল রেখাংশ যে বিন্দুতে গিয়ে মিলিত হয়েছে, যে কৌণিক বিন্দুতে গিয়ে মিলিত হয়েছে, মানে এ সি ডি বি, প্রত্যেকটা জায়গায় কিন্তু তোমাদের কোণ উৎপন্ন হয়েছে। এবারে আরও বিস্তৃতভাবে বলতে গেলে আমরা বলতে পারবো একটি বিন্দু থেকে দুটি রশ্মি নির্গত হলে সেই বিন্দুতে কোণ উৎপন্ন হয়। এটাকে আমরা চিত্রের সাহায্যে বুঝি। দেখো ও একটা হচ্ছে আমাদের বিন্দু, ও বিন্দু থেকে দুটি রশ্মি বেরিয়েছে। কোন দুটো রশ্মি? ও এক্স আর ও ওয়াই। এবার তাহলে ও বিন্দুতে আমাদের কোণ উৎপন্ন হয়েছে। সুতরাং আমরা এখান থেকে বলতে পারি একই সমতলে অবস্থিত দুটো সরল রেখা পরস্পরকে ছেদ করলে কোণ উৎপন্ন হয়। দুটো সরল রেখা একটা বিন্দুতে মিলিত হলেও কিন্তু কোণ উৎপন্ন হয়। আবার দুটো রশ্মি যদি একটা বিন্দু থেকেই নির্গত হয় তাহলে ওই যে বিন্দুটা সেখানেও কিন্তু তোমাদের কোণ উৎপন্ন হবে। এবারে দেখো আমাদের এখানে ও বিন্দুটা রয়েছে, সেই বিন্দু থেকে দুটো রশ্মি নির্গত হয়েছে, একটা হচ্ছে ও পি, একটা হচ্ছে ও কিউ। তাহলে এই যে ও বিন্দুতে এরা এসে মিলিত হয়েছিল, এখানেও কিন্তু তোমাদের কোণ উৎপন্ন হয়েছে। এখন আমরা শিখব কোণের নামকরণ কি করে করতে হয়। দেখো কোণের নামকরণ করা হয়েছে পি ও কিউ বা কিউ ও পি, তার আগে একটা অ্যাঙ্গেল সাইন দেওয়া রয়েছে। অ্যাঙ্গেল সাইন মানে এটাতে আমরা বুঝি কোণ। যে কৌণিক বিন্দুতে রশ্মি দুটো মিলিত হওয়ার ফলে কোণ উৎপন্ন হয় সেই কৌণিক বিন্দুটার নাম কিন্তু সবসময় মাঝখানে থাকে। দেখো যেদিক থেকেই শুরু করো ওর নাম কিন্তু মাঝখানেই রয়েছে, মানে পি ও কিউ বা কিউ ও পি। তাহলে এভাবেই কিন্তু কোনো কোণের নামকরণ করতে হয়। যে রশ্মি দুটি মিলিত হয়ে কোণ উৎপন্ন করে তাদেরকে কোণের বাহু বলা হয়। দেখো ওপি আর ও কিউ এরা দুজন পরস্পর মিলিত হয়েছে ও বিন্দুতে, তাহলে ওর ক্ষেত্রে যেটা কৌণিক বিন্দু হলো সেখানে ওপি আর ও কিউ, একে আমরা কিন্তু বাহু বলে থাকব। যে বিন্দুতে রশ্মি দুটি মিলিত হয় তাকে ওই কোণের শীর্ষবিন্দু বলা হয়। তার মানে এখানে দুটো রশ্মি দেখো ও বিন্দুতে মিলিত হয়েছে, তাই ওকে আমরা অ্যাঙ্গেল পি ও কিউ বা অ্যাঙ্গেল কিউ ও পি এর শীর্ষবিন্দু বলবো। এবারে আমরা দেখব একটা কোণকে কি করে আমরা মাপতে পারি। কোণ পরিমাপের একক হলো ডিগ্রি। আমরা যে কোনো সংখ্যা লিখে তার মাথায় একটা ছোট যদি গোল করে দিই তাহলে সেটাকে আমরা ডিগ্রি সাইন বলে থাকি। চাঁদার মাধ্যমে কোণকে পরিমাপ করা হয়। এবারে আমরা চাঁদাটা দেখে নেব। তোমাদের জ্যামিতি বক্সে থাকে দেখো একটা হাফ সার্কেল, সেটাকে আমরা চাঁদা বলি। এই চাঁদাটা যদি তোমরা লক্ষ্য করো তাহলে দেখবে চাঁদায় অসংখ্য ছোট ছোট দাগ রয়েছে। এই যে প্রত্যেকটা দাগের মাধ্যমে চাঁদাটাকে 180টা ভাগে আমরা ভাগ করেছি, কারণ দেখো সব দু জায়গাতেই ওপরে আর নিচে 0 থেকে 180 অবধি কিন্তু তোমাদের লেখা রয়েছে, তার মানে 180টা ভাগে ভাগ করা হয়েছে। প্রত্যেকটা ভাগকে আমরা 1 ডিগ্রি ধরবো, মানে
এই যে জিরো দেখো বড় দাগ, তার পাশেই আবার ছোট দাগ রয়েছে, সেই ছোট দাগ মানে হচ্ছে 1 ডিগ্রি, তারপরে ছোট দাগ মানে 2 ডিগ্রি, এরম করে করতে করতে যখন তোমরা আবার 10-এর কাছে যাবে তখন সেটা হয়ে যাবে 10 ডিগ্রি। তার মানে 10-এর পরের যে ছোট দাগ সেটা হচ্ছে 11 ডিগ্রি, তারপরেরটা 12 ডিগ্রি, 13 ডিগ্রি, এরম করতে করতে তোমরা 20 ডিগ্রিতে পৌঁছাবে। এইভাবেই কিন্তু পুরোটা যদি কাউন্ট করো তাহলে দেখবে পুরো ওখানে 180টা দাগই কিন্তু রয়েছে। 0 থেকে শুরু করে 180 পর্যন্ত সংখ্যাগুলি একবার লেখা আছে ডান দিক থেকে বাঁ দিকের প্রান্তে, অর্থাৎ ডান প্রান্তে 0 আর বাঁ প্রান্তে 180, আর একবার ঠিক তার উপরেই বাঁ দিক থেকে ডান দিকের প্রান্তে, অর্থাৎ বাঁ প্রান্তে 0 আর ডান প্রান্তে 180। তার মানে তোমরা চাঁদাটাকে এবার লক্ষ্য করো, দেখো তোমাদের 0 থেকে 180 দুবার লেখা রয়েছে, একবার কালো কালিতে লেখা রয়েছে, একবার নীল কালিতে লেখা রয়েছে। যেটা ডান দিক থেকে বাঁ দিকে এসছে সেখানে দেখো 0 থেকে শুরু করে 180টা তোমাদের নীল কালিতে লেখা রয়েছে, আর যেটা বাঁ দিক থেকে ডান দিকে এসছে সেখানে 0 থেকে 180টা তোমাদের কালো কালিতে লেখা রয়েছে। কেন এটা লেখা রয়েছে এটা আমরা এর পরে বুঝবো। এবারে আমরা একটু দেখি কি করে আমরা কোণ মাপতে পারি। বলা হয়েছে অ্যাঙ্গেল POQ এই কোণটির মান কত। তাহলে এক্ষেত্রে আমাদের কি করতে হবে, এই যে কোণের বাহু দুটো রয়েছে সেই বাহু দুটোকে আমাদের স্কেল দিয়ে একটু বাড়িয়ে নিতে হবে। কতটা বাড়াতে হবে, যাতে আমরা চাঁদা রাখলে সেই বাহুটা চাঁদাকে ক্রস করে চলে যায়। নেক্সট, চাঁদাকে কোণটির ওপর এমনভাবে বসাতে হবে যাতে কোণটির শীর্ষবিন্দু চাঁদার মধ্যবিন্দুর সাথে মিশে যায়। এবারে দেখো আমরা চাঁদাটাকে বসিয়েছি, চাঁদাতেও একটা দেখো বড় 0 বা O লেখা রয়েছে, সেটা কিন্তু এমন করে বসানো রয়েছে যাতে সেটা ওই O বিন্দুটার সাথে গিয়ে একদম কোইনসাইড করে যায়। অ্যাঙ্গেল POQ এর OQ বাহু যাতে চাঁদার ভূমিরেখার সাথেও মিশে যায়, মানে চাঁদাটার তোমরা যদি লক্ষ্য করো দেখবে চাঁদার দুদিকে দাগ দেওয়া রয়েছে, যেটা 0 থেকে 180 অবধি স্ট্রেট লাইনে চলে এসছে, সেই যে দাগ সেটার যেন OQ এর ওপর কোইনসাইড করে। এবার তোমরা যদি দেখো তাহলে দেখবে POQ এর OP যে বাহুটা রয়েছে সেটা ডান দিকে 0 থেকে 55 ডিগ্রিতে গিয়ে মিশেছে। দেখো তোমরা এখানে চাঁদাটাকে বসিয়েছো, তোমরা কোন দিকে, তোমরা বাঁ দিকে চাঁদাটাকে বসিয়েছো, সেই জন্য তোমরা যখন মাপবে তখন নিচের দিকের নীল কালির লেখাগুলো খেয়াল করবে। দেখো OP যে বাহুটা রয়েছে ওটা 55 ডিগ্রিতে গিয়ে কোইনসাইড করেছে, সেই জন্য আমরা বলতে পারি অ্যাঙ্গেল POQ এর মান 55 ডিগ্রি। ভূমিরেখার মধ্যবিন্দুর ডান দিক থেকে কোণ পরিমাপ করতে গেলে নিচের ঘরের দাগের মাপ নিতে হবে, মানে আমরা যদি বাঁদিকে আমাদের কৌণিক শীর্ষবিন্দুটা থাকে এবং তার মাপ বার করতে যাই আমরা, তাহলে সেক্ষেত্রে আমরা ডান দিক থেকে মেজার করব এবং নিচের যে লেখা সেটাকে আমরা দেখব। আমরা আর একটা কোণের মাপ দেখি। বলা হয়েছে অ্যাঙ্গেল AOB এই কোণটির মান কত। এখানেও আমরা কি করব, OA আর OB দুটো বাহু রয়েছে, সেই দুটো বাহুকে বাড়িয়ে নেব। কতটা বাড়িয়ে নেব, যাতে তার ওপর চাঁদা বসালে সেই বাহু দুটো চাঁদাটাকে ক্রস করে আসে। এবার চাঁদাটাকে আমরা কোণের ওপর এমনভাবে বসাবো যাতে সেই শীর্ষবিন্দুটা কোণের চাঁদার মধ্যবিন্দুর সাথে মিলে যায়। এখানে দেখো শীর্ষবিন্দুটা তোমাদের ডান দিকে রয়েছে, তাই জন্য এখানে তোমাদের মান নিতে হবে উপর দিক থেকে, মানে এখানে দেখো অ্যাঙ্গেল AOB এর OA বাহুটা চাঁদার ভূমিরেখার সাথে মিশে গেছে। এরপরে আমরা AOB এর OB বাহু চাঁদার বাঁদিকের থেকে 155 ডিগ্রিতে গিয়ে মিলেছে, তার মানে এখানে আমরা কোনটা দেখব, এখানে আমরা ওপরের কালো কালির লেখাটা দেখব। কালো কালির লেখাটা যদি দেখো তাহলে দেখবে OBটা 55 ডিগ্রিতে গিয়ে কোইনসাইড করেছে, সুতরাং আমরা বলতে পারি অ্যাঙ্গেল AOB এর মান 55 ডিগ্রি। তাহলে আমরা কি এখান থেকে শিখলাম, ভূমিরেখার মধ্যবিন্দুর বাঁদিক থেকে কোণ মাপতে হলে ওপরের ঘরের দাগের মাপ নেব, মানে তোমরা প্রথমে দেখে নেবে কৌণিক বিন্দুটা কোন দিকে আছে।
শীর্ষবিন্দুটা কোন দিকে রয়েছে। শীর্ষবিন্দুটা যদি বাঁ দিকে থাকে তাহলে তোমরা নিচের ঘরেরগুলো নেবে, মানে যেখানগুলো নীল কালি দিয়ে লেখা আছে। আর শীর্ষবিন্দুটা যদি ডান দিকে থাকে তাহলে যদি তোমরা কোণ পরিমাপ করতে চাও তাহলে ওপরের কালো কালির লেখাগুলোকে নেবে। এবারে আমরা আরেকটা কোণ পরিমাপ করব। বলা হয়েছে অ্যাঙ্গেল এক্স ও ওয়াই, এই কোণটির মান কত হবে। এক্ষেত্রেও আমরা কি করব, বাহু দুটিকে বাড়িয়ে দেব কতটা, যতটা বাড়ালে তারা চাঁদার বাইরে থাকবে। এবার চাঁদাটাকে এমনভাবে কোণের ওপর বসাবো যাতে মধ্যবিন্দুর সাথে চাঁদার শীর্ষবিন্দুটা কোইনসাইড করে যায়। এরপরে আমরা কি করব, অ্যাঙ্গেল এক্স ও ওয়াইয়ের ও ওয়াই বাহু যাতে চাঁদার ভূমিরেখার সাথে মিশে যায় সেটা আমরা কিন্তু লক্ষ্য করব। এবার অ্যাঙ্গেল এক্স ও ওয়াইয়ের ও এক্স বাহু চাঁদার ডান দিক থেকে আমরা দেখব কোথায় গিয়ে মিশেছে। তোমরা যদি একটু খেয়াল করো তাহলে তোমরা দেখবে সেটা 90 ডিগ্রিতে গিয়ে মিশেছে। সুতরাং আমরা বলতে পারবো অ্যাঙ্গেল এক্স ও ওয়াই ইকুয়াল টু হচ্ছে 90 ডিগ্রি। এবারে আমরা অ্যাঙ্গেল এম ও এন এই কোণটার মাপ নেব। এখানেও কি করব, এখানেও আমরা বাহু দুটোকে বিস্তৃত করব কতক্ষণ অবধি, যতক্ষণ অবধি বিস্তৃত না করলে সেটা চাঁদার বাইরে আসবে। এবার চাঁদাটাকে এমনভাবে কোণের ওপর বসাবো যাতে চাঁদার মধ্যবিন্দু আর কোণের শীর্ষবিন্দু কোইনসাইড করে যায়, এবং লক্ষ্য রাখবো যাতে অ্যাঙ্গেল এম ও এনের ও এন যে বাহুটা রয়েছে সেটা চাঁদার ভূমির সাথে মিশে যায়। অ্যাঙ্গেল এম ও এনের ও এম বাহু চাঁদার ডান দিকের 0 থেকে 125 ডিগ্রিতে গিয়ে মিশেছে। সুতরাং আমরা বলবো অ্যাঙ্গেল এম ও এন ইকুয়াল টু হচ্ছে আমাদের 125 ডিগ্রি। তাহলে আমরা এখান থেকে দেখলাম যে অনেক রকমের কোণ হতে পারে, কিন্তু এবার আমাদের সিলেবাস অনুযায়ী আমাদের যে কটা কোণ আছে আমরা তার সম্পর্কে একটা প্রাথমিক ধারণা নিয়ে নিই। কোণকে আমরা সাধারণভাবে এই ভাগে ভাগ করে থাকব। প্রথমে আমরা বলছি সমকোণ। তাহলে দেখে নিই সমকোণটাকে দেখতে কীরকম হয়। দেখো, দুটো রশ্মি একটা আর একটার ওপর লম্বভাবে দণ্ডায়মান হলে আমরা সমকোণ পেয়ে থাকি। সমকোণের মান হচ্ছে 90 ডিগ্রি। এরপরে আমরা পাবো সূক্ষ্মকোণ। সূক্ষ্মকোণের চিত্রটা আমরা দেখে নেব। সূক্ষ্মকোণের মান হচ্ছে 1 থেকে 89 ডিগ্রি, তার মানে এটা 90 ডিগ্রির থেকে ছোট। মানে সূক্ষ্মকোণ বলতে আমরা সেই কোণকেই বুঝবো যারা সমকোণের থেকে ছোট। এরপরে আমরা চলে যাব স্থূলকোণে। স্থূলকোণের ছবিটা আমরা দেখে নেব। স্থূলকোণ সমকোণের থেকে বড়, তাই জন্য স্থূলকোণের মান হচ্ছে 91 ডিগ্রি থেকে 179 ডিগ্রি পর্যন্ত। এরপরে আমাদের আসবে সরল কোণ। দেখো, দুটো রশ্মি যদি পরস্পর বিপরীতমুখী হয় তাহলে যে কোণটা উৎপন্ন হয় তাকে আমরা বলি সরল কোণ। সরল কোণের মান হচ্ছে 180 ডিগ্রি। সুতরাং আমরা দেখতে পাচ্ছি সমকোণের মান হচ্ছে 90 ডিগ্রি। সমকোণের থেকে ছোট কোণকে আমরা বলবো সূক্ষ্মকোণ। সমকোণের থেকে বড় কিন্তু সরল কোণের থেকে ছোট যে কোণ তাকে আমরা বলবো স্থূলকোণ। তাহলে আমাদেরকে জানতে হবে সমকোণ বলতে আমরা কি বুঝি আর সরল কোণ বলতে আমরা কি বুঝি, কারণ বাকিগুলো আমরা সেখান থেকেই কিন্তু পেয়ে যাব। একটি সরলরেখার উপর অপর একটি সরলরেখা দণ্ডায়মান হলে যে দুটি সন্নিহিত কোণ উৎপন্ন হয় তারা যদি পরস্পর সমান হয় তাহলে সরলরেখা দুটির একটিকে আরেকটির উপর লম্ব বলে এবং কোণদ্বয়ের প্রত্যেকটিকে বলা হয়ে থাকে সমকোণ। আমরা একটা উদাহরণ দিয়ে বুঝি। দেখো, এখানে এম এন এই সরলরেখাটা রয়েছে, তার ওপর ও পি আর একটা সরলরেখা রয়েছে, এটা লম্বভাবে দণ্ডায়মান হয়েছে। তাতে দেখো যে বিন্দুটার ওপর তারা মিলছে, সেখানে দুটো কোণ উৎপন্ন হয়েছে, অ্যাঙ্গেল পি ও এম এবং অ্যাঙ্গেল পি ও এন। তোমরা এই দুটো যদি মেপে দেখো চাঁদা দিয়ে তাহলে দেখবে দুটো কোণের মানই সমান এবং দুটো কোণের মানই হচ্ছে 90 ডিগ্রি। তাই জন্য এই যে কোণ দুটো এটাকে আমরা বলবো সমকোণ। আর এই যে এমএন এর ওপর ওপিটা লম্বভাবে দণ্ডায়মান হয়েছে তাই ওপিকে আমরা বলবো লম্ব। এবারে আমরা চলে যাব সরল কোণে। পরস্পর বিপরীত দুটি রশ্মির মধ্যবর্তী কোণকে আমরা বলবো সরল কোণ।
দেখো এখানে দুটো রশ্মি আছে, OX এবং OY, তারা পরস্পরের বিপরীতমুখী, তাই তারা যেখানে একে অপরের সাথে মিলিত হয়েছে সেখানে একটা কোণ উৎপন্ন হয়েছে, সেটাকে আমরা বলবো সরল কোণ। এবং তোমরা যদি চাঁদা দিয়ে মেপে দেখো তাহলে তার মান হচ্ছে 180 ডিগ্রি। এবারে আমরা তো শিখে নিলাম সমস্ত কিছু, তাহলে আমরা এবার নিজেরা বাড়িতে কিছু কাজ নিয়ে নিই। সমকোণ ও সরল কোণ বলতে কি বোঝো, ছবি এঁকে দেখাও। নেক্সট, সূক্ষ্মকোণ ও স্থূলকোণ কাকে বলে, ছবি এঁকে দেখাও। যদি তোমাদের পরীক্ষায় শুধু কোণ কাকে বলে আসে, ছবি এঁকে দেখাও নাও লেখা থাকে, তাও কিন্তু তোমরা অবশ্যই ছবি আঁকবে। নিম্নলিখিত কোণগুলির কোনটি কি প্রকার কোণ চিহ্নিত করো। 15 ডিগ্রি, 130 ডিগ্রি, 175 ডিগ্রি, 45 ডিগ্রি, 90 ডিগ্রি, 60 ডিগ্রি, 179 ডিগ্রি, 89 ডিগ্রি, 180 ডিগ্রি, 120 ডিগ্রি, 1 ডিগ্রি, 91 ডিগ্রি, 99 ডিগ্রি। মানে এই যে কোণের মানগুলো দেওয়া রয়েছে, আর এর আগে দেখবে তোমরা যখন পড়েছিলে কোণের প্রকারভেদ, প্রত্যেকটা কোণের মান দিয়ে দিয়ে তার নামগুলো বলা ছিল, সেখান থেকে তোমাদের খুঁজে বলতে হবে এটা কী ধরনের কোণ। চাঁদার সাহায্যে নিম্নলিখিত কোণগুলি আঁকো। অ্যাঙ্গেল ABC 45 ডিগ্রি, অ্যাঙ্গেল MNO 90 ডিগ্রি, অ্যাঙ্গেল PQR 135 ডিগ্রি, অ্যাঙ্গেল XYZ 180 ডিগ্রি। আজকে তোমাদের এই অবধি আলোচনা করা হলো। পরের দিন আমরা নতুন একটা টপিক নিয়ে আলোচনা করব।